মনের সারশিতে হৃদয়ের আরশিতে নিয়ত বদলায় প্রিয় চেনা বিশ্বব্যাপী খাদ্য ক্রাইসিস একটা আছে। খাদ্যটা প্রধানত আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে সাপ্লাই দিত, সেই কারণে খাদ্যের দামটা কম থাকতো। আমেরিকা এত সারপ্লাস থাকতো, তারা নামমাত্র মূল্য বিভিন্ন দেশে খাদ্য সাপ্লাই দিয়ে থাকতো এবং কৃষকদের ভর্তুকি দিয়ে কৃষকদের একটা সচ্ছল অবস্থা রাখার চেষ্টা করতো। কিন্তু এখন কৃষকরা খুব সচ্ছল নয়, খুব ধনী হয়ে গেছে, কারণ খাদ্যটা আমেরিকাতে এনার্জিতে আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে না এনার্জিতে ডাইভার্ট করতেছে। এনার্জিতে ডাইভার্ট করার কারণে খাদ্য সাপ্লাই বিশ্বে নাই। আমেরিকার খাদ্য সাপ্লাই না থাকলে খাদ্য শর্ট হবে ন্যাচারালি, সেটাই স্বাভাবিক। তো বাংলাদেশেও সেটাই হয়েছে। এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আসার পর 3টি প্রাকৃতিক দুর্যোগে আমাদের অর্থনৈতিকভাবে প্রচণ্ড ক্ষতি হয়েছে, যার মধ্যে আমি তো আবার অন্য কিছু জানি। প্রাকৃতিক দুর্যোগের পরে খাদ্যের ফলন 3 গুণ বেড়ে গেছে, কারণ ইন্টার যে আমাদের ল্যান্ডটা ছিল পলি পড়ে খাদ্য বেশি ফলন হয়েছে। কিন্তু সমস্যাটা হলো খাদ্য ফলন হলে হবে না। দুটো কারণে খাদ্যের দাম কোনোদিনই কমতে চাইবে না। একটা কারণটা হলো কি, খাদ্য ফলন করতে যে না আমাদের কিন্তু ক্ষতি হয়েছে, বিশেষ করে সিডর নামে যে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের মধ্যে বাংলাদেশ পড়েছিল, সেখানে প্রায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক এলাকার এত প্রচণ্ড রকম ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেটাকে কাটিয়ে ওঠা বেশ মুশকিল। আর আরেকটা ব্যাপার হয়তো দর্শক মণ্ডলী জানেন আপনারা, যে সিডর পরবর্তী আমাদের দাতা সংস্থাগুলো যে অনুদান বা সাহায্যের ঘোষণা দিয়েছিলেন, তার 80% এ পর্যন্ত বাংলাদেশের কাছে পৌঁছেনি। যেটা পৌঁছেছে সেটা হচ্ছে শুধু প্রতিশ্রুতি। সো অবভিয়াসলি বাংলাদেশের একটা প্রবণতা আমি দেখি যে আপনারা শিশুর মতো মা আমাকে খেতে দেয় নাই, পৌঁছে নাই প্রতিশ্রুতি। বাইরের লোকরা তো প্রতিশ্রুতি দিতেই পারে, তারা না দিলে না দিবে, কিন্তু ইউ হ্যাভ টু ডিপেন্ড অন ইউরসেলফ। কতটা আপনি পাবেন তার উপরে নির্ভর করে থাকলে তো তাহলে চিরে যাবেনি। আমাদের একটা সাংস্কৃতিক আসে দর্শক মণ্ডলী, সেটা হলো কি যে যখনই প্রাকৃতিক দুর্যোগ হবে আমেরিকা বা ধনী দেশগুলো আমাদের সাহায্য করতেই হবে, কারণ তাদের নৈতিক দায়িত্ব। অ্যাকচুয়ালি তারা অনেক সময় দেয়, অনেক সময় দেয় না, সম্পূর্ণটাই নির্ভর করে যে সেই জাতির স্বার্থ বা সেই জাতির ইচ্ছা আমাদের। তো তার উপরে নির্ভর করে বসে থাকলে আমরা সবসময় আসলে একটা জিনিস আপনি হয়তো যেটা বললেন আর কি, যে আমরা হয়তো শিশুর মতো বসে থাকি সাহায্যের আশায়, সেটা অনেকটাই কিন্তু কমে এসেছে। রাষ্ট্র আপনাকে খাদ্য দিতেও পারে, প্রতিশ্রুতি নাও দিতে পারে, যে তাদের ইচ্ছা। তার উপরে নির্ভর করে আপনাকে যেটা নির্ভর করতে হবে সেটা হলো কি, কেনার চিন্তা করতে হবে, কিনতে পারেন কিনা যদি শর্ট থাকে। দ্বিতীয় কথা হলো নিজের উৎপাদন বাড়ানো যায় কিনা। কিন্তু বাংলাদেশ এটল ভায়াবল কিনা সেটা আমার সন্দেহ হইতে। কিন্তু কথা হচ্ছে যে আমরা কিন্তু বাম্পার ফলন বলে অভ্যস্ত হয়ে গেছি, হারিয়ে ফেলছি কেন? না, এখানে একটা প্রবলেম আছে। বাম্পার ফলন হতে পারে, কিন্তু ফলনের পিছনে একটা কষ্ট আছে, তো কষ্টটা বেড়ে যাবে। আমরা যখন তেলের ক্রাইসিস হয় তখন কষ্ট অটোমেটিক্যালি বাড়বে মানে কি, আপনার ওইখানে পানি দিতে হয়, সেচ করতে হয় না, সার দিতে হয়, এগুলো সবই তো তেলের সাথে রিলেটেড। যদি তেলের দাম বাড়ে তাহলে পানির খরচটা বেড়ে যাবে, তেলের দাম যেহেতু বেশি। সার বানাতে তো লাগে, ফ্যাক্টরিতে উৎপাদন হয়, সেই উৎপাদনটা বেড়ে যাবে, তখন নাকি এনার্জি ক্রাইসিস হয়। কিন্তু আরেকটা ইস্যু যেটা আপনি হয়তো ওভারলুক করে যাচ্ছেন, সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক সরকারের পক্ষে যতটা দক্ষতার সাথে একটা সরকার বা একটা দেশ পরিচালনা করা সম্ভব, একটা অনির্বাচিত সরকারের পক্ষে সেটা সম্ভব না। সেটা কিছুটা হতে পারে মানে অনভিজ্ঞ সরকার, কারণ এরা তো ব্রুক্রেট ছিল বা রাষ্ট্র চালানোর কোনো অভিজ্ঞতার অভাব কিছুটা ছিল। তো সেটা হইতে পারে, কিন্তু সেটা হইতে পারলে পার্মানেন্ট কিছু সমস্যা আছে, সেই সমস্যার সমাধান নির্বাচিত সরকারি কথাটা করতে পারে। হ্যাভ এ ডাউট, পপুলেশন প্রেশারটা বেশি, সেখানে বাইরের বিশ্বে খাদ্যের দাম বেশি, খাদ্য সাপ্লাই নাই। আপনি অ্যাটলিস্ট আমেরিকার থেকে কিছু রিলিফ হিসেবে অন্য কিছু পাবেন, কিন্তু খাদ্য পাবেন না, কারণ খাদ্য দিয়ে আমেরিকার সংসম্পন্ন হওয়ার চেষ্টা করতেছে তাদের এনার্জি। এই কথাগুলো আমরা বিবেচনা রাখতে হবে, কাজে খাদ্যের দামটা কমছে না খুব একটা। আর দ্বিতীয় কথা হলো ভর্তুকি দিয়ে দামটা কমিয়ে রাখতে পারেন, কতদিন টাকা কোথায় পাবে? আমাদের তো এমন সারপ্লাস টাকা নাই। সেই চিন্তাটা করা উচিত আসলে, যাদেরকে জনগণ ম্যান্ডেট দেবে তাদের ব্যাপারে চিন্তা করার, তাদেরই কিন্তু উচিত। একটা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে এত কিছু, বিশেষ করে আপনি যখন বললেন যে তাদের অনভিজ্ঞতা একটা বিরাট কারণ। একটা দেশকে নিয়ে বা এতগুলো মানুষকে নিয়ে যুব খেলার কোনো সংখ্যাগরিষ্ঠ জনগণ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন দিয়েছেন শুধু দুটো ইস্যুতে, একটা হচ্ছে সন্ত্রাস এবং আরেকটা হচ্ছে দুর্নীতি দমন।
দমনের জন্য। নীতি দমনের বিষয়টা সরকার একটু অতিরিক্ত ওভার রিয়াক্ট করছে আমি মনে করি। প্রবলেমটা হলো কি, বাংলাদেশের সেই সরকার, তত্ত্বাবধায়ক সরকার যে ঢালাওভাবে একটা দোকানদারকে ধরেছে, কারণ সে হোল্ডিং করতেছে বলে ধারণা আছে। সাপ্লাই আর ডিমান্ডের ব্যাপার, যখন যদি সাপ্লাই যদি জানাব না থাকে, দোকানদাররা কিছু কিছু সমস্ত করবেই। উচিত ছিল সরকারের বড় কিছু রাঘব বোয়ালকে পানিশমেন্ট দিয়ে, এক্সাম্পলের পানিশমেন্ট দিয়ে বাদবাড়ি ব্যবসায়ীদের ঝামেলা না করা। ব্যবসায়ীদের ঝামেলা করার কারণেই অনেকটা ক্রাইসিস হয়েছে বলে আমি মনে করি। আসলে তো ব্যবসায়ীদের প্রতি বর্তমান সরকারের মনোভাব খুবই নমনীয়। এখন কিন্তু শুরুতে আপনি ধরতে গেছেন, শুরুতে যাদের ধরা হয়েছে তারা সবাই রাজনীতি না, আমি বলছি না জড়িত ছিল তাদের কিছু অংশ, মানে উপরের অংশ, ধরেন 100, একটা টার্গেট নিতে হলে যদি 100 জনকে পানিশমেন্ট দিয়ে বাদ বাকি ডিস্টার্ব করবে না। তাহলে এখন কথা হলো, যাদের কাছে টাকা আছে তারা যদি ভয়ে পালায়, তাহলে টাকাটা তো এক জায়গায় ব্যাংকে পড়ে থাকবে বা কোথায় রোল হয়ে থাকবে। টাকাটা রোল না করলে কোনো চলবে কেন? না, সেই ব্যবস্থা তো করা হচ্ছে, এমন না সেই ব্যবস্থা হচ্ছে। আপনি ভয় দেখাই দিয়েছেন আগে যে আপনার যে ফাঁসি হবে, জেল হবে, তাহলে আপনি পালাইছেন। ফাঁসির কথাটা বোধহয় একটু অতিরিক্ত হয়ে গেল। না, ওই সময় জেলের কথাটা আপনি একটু খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে বেশ কয়েকজন যে শিল্প উদ্যোক্তা ছিলেন, বিশেষ নাম করা আর কি, তার মধ্যে একজন হচ্ছে আব্দুল আওয়াল মিন্টু। তাকে যে কোনো শর্টকাট উপায়ে হোক এবং বিধি বহির্ভূতভাবেই তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। প্যানিক সৃষ্টি করে ছেড়ে দিলে তখন তো প্যানিকটা তো শেষ হতে হবে। তো যারা সৎ ব্যবসায়ী, কোনো সৎ ব্যবসায়ী বলতে কোনো কথা নেই, দ্যার ইজ নো সাচ থিং। সেটা হলে সৎ ব্যবসা যখন হয়, যদি রেগুলেশন যদি টাইট থাকে। ব্যবসায়ীদের উদ্দেশ্য হচ্ছে ব্যবসা করার, প্রফিট করা। সুযোগ পাইলে কিছু প্রফিট তারা বেশি করবেই, ওটা রেগুলেশন করে দিতে হয়। ডিমান্ড সাপ্লাই পাওয়া, বেশি সাপ্লাই দিয়ে দেন সামহাও, তাহলে ব্যবসায়ীরা একটা লিমিটের মধ্যে থাকে। আর কিছু রেগুলেশন যে এটা করতে পারবে, এটা করতে পারবে না। কিন্তু সৎ ব্যবসায়ী বলতে কোনো কথা নাই। ব্যবসায়ীরা প্রফিট করতে চাইলে পারলে করবে, এটা বিশ্বের সব জায়গায় একই কথা। না, এখন প্রশাসন যন্ত্র যদি ব্যবসায়ীদের যে কুপ্রথা বা কুব্যবসাকে উৎসাহিত করে, তার সাফারার কিন্তু জনগণ হচ্ছে, বাংলাদেশের জনগণ হচ্ছে মেইন সাফারার। তো আপনার কি ধারণা যে এই যে নীতি বহির্ভূতভাবে যে একটা ব্যবসা করা? না, আপনাকে আমি বহুবার বলছি, আপনি সংশোধন হবেন না, আপনি সংশোধন হবে না, বহুবার বলছি। নীতি বলতে ব্যবসায় কোনো জিনিস নাই। ব্যবসায়ীদের যখন মেইন উদ্দেশ্য হচ্ছে মানি মেকিং করা, তাদের কিছু রেগুলেশন দিতে হয় আইনের মধ্যে, যে এটা তুমি করতে পারবা না, এটা করতে পারবা। আমি বলছি যে আইনের মধ্যে তো আছে এগুলো। আইন আপনি না মানলে, সরকারের ঘুষ দিলে, করাপ সরকার হলে আইন মানবে না, না হলে লস করবে। এটার জন্য শুধু ব্যবসায়ী দায়ী না। ঠিক আছে, তো আমি এখন আসছি যে আপনি বলছিলেন যে করাপশন, যে জিনিসটা, রাইট? করাপশনটা কেন হচ্ছে? এই যে মানি মেকিংয়ের জন্য, পয়সা বানানোর জন্য, পয়সা বানানোর ধান্দায় রাজনীতিকরা জড়িত হওয়ার সাথে সাথে যে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, ফান্ডামেন্টাল প্রবলেম আছে। কাট করার জন্য বর্তমান করতে পারবেন না ফান্ডামেন্টাল প্রবলেম। এবং না, এই জন্যই কিন্তু আপনি একটু আগে বললেন যে আমাদের জনগণ কিছুদিন আগে তত্ত্বাবধায়ক সরকারকে সাপোর্ট করেছে, এখন সাপোর্ট কেন করছেন? সিস্টেম ইন্ট্রোডিউস না করলে, এমপিদের হাতে ক্ষমতা থাকলে তারা চুরি করবে। এমপিদের আইন প্রশাসন আইন করা, তারা আইন করবে। তারা কেন রিলিফ বিক্রি করতে যাবে, দিতে গেলে ওখান থেকে পার্সেন্টেজ খাবে। তারা কেন ডিসির দমক দেবে? অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে টোটাল এমপিদের আলাদা করে দিন, তাদের কোনো ক্ষমতা থাকবে না, শুধু তারা আইন পাস করবে। এই জিনিসটা কিন্তু করা হয়েছিল উপজেলা চেয়ারম্যান হিসেবে একটা পদ সৃষ্টি করে এমপিদের ক্ষমতা অনেকটাই খর্ব করা হয়েছিল। সেটা হচ্ছে জনাব এরশাদের সময়। কিন্তু যখন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় গেলাম 1991 সালের পরে, না, তখন হলো কি যে দুই বড় রাজনৈতিক দলই সেটাকে বিরোধিতা করে, শুধু বিরোধিতা বলে না, জিনিসটাই উঠিয়ে দেওয়া হলো যে না, উপজেলা চেয়ারম্যান বলে কোনো পদ থাকতে পারে। সেন্টারই হচ্ছে ক্ষমতার কেন্দ্র থেকে করাপশন শুরু হয়। সেই ক্ষমতার কেন্দ্রটা বিকেন্দ্রীকরণ করতে হবে, যেটা হলে ওই এদের এমপিদের অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের শস্যের মধ্যে যদি ভূত থাকে, সফল করে দেন, ওর যদি টোটালি অ্যাডমিনিস্ট্রেশন বাইরে থাকে, একজন যে কেস করে দেবে যে আমাদের চেয়ারম্যান আমাদের টাকা খাইছে, চেয়ারম্যান জেল হয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আলোচনার ভিতরে একটা জিনিসই ফুটে উঠেছে, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে একটা সিস্টেম ইন্ট্রোডিউস করার প্রয়োজন রয়েছে। কিন্তু একটা নির্দিষ্ট জনগোষ্ঠী তারা যদি একটা সিস্টেম ইন্ট্রোডিউস না করে, নিজেকে ভালোভাবে শাসিত না করতে পারে, শাসন না করতে পারে, তাহলে অ্যানার্কি হবে, দেশটা থাকবে না।